আজকে আমরা যে সাবজেক্টটা স্টার্ট করব সেই সাবজেক্টটার নাম হচ্ছে কি কস্টিং। ঠিক আছে, এই কস্টিং সাবজেক্টটা সম্পর্কে ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে যে এই সাবজেক্টটা আমাদেরকে কি শেখাবে বা আমরা কি শিখতে পারবো এই সাবজেক্টটাকে যদি কনসেপচুয়ালি শিখি। এই সাবজেক্টটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে একজন প্রডিউসার্সের পয়েন্ট অফ ভিউতে ভাবতে হবে। প্রডিউসার মানে কি? উৎপাদনকারী, যেই ব্যক্তি কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করছেন, ঠিক ওনার মাইন্ডসেট নিয়ে আমাকে কিন্তু এই সাবজেক্টটা পড়তে হবে এবং বুঝতে হবে। কারণ প্রত্যেকটা সাবজেক্টেই আমরা দেখেছি একটা পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ থাকে। সেই পয়েন্ট অফ ভিউতে যদি আমি সেই জিনিসটাকে পড়ি তাহলে কিন্তু সেই জিনিসটা আমরা কিন্তু খুব সুন্দর মতন বুঝতে পারি, তাই তো? যেরকমভাবে ট্যাক্সের ক্ষেত্রে আমরা চোর পুলিশের খেলা থেকে বুঝতে হবে, অ্যাকাউন্টসে আমরা হচ্ছে গিয়ে একটা বিজনেসের অ্যাকাউন্টেন্ট, সেইভাবে জিনিসটাকে বুঝতে হবে এবং অ্যাকাউন্টিং করতে হবে। যখন আমরা কস্ট করব তখন এই সাবজেক্টটাকে আমাদেরকে বুঝতে হবে একজন প্রডিউসার্সের পয়েন্ট অফ ভিউ দিয়ে। বুঝতে পেরেছিস? তাহলে আমরা এখানে কি, আমরা হচ্ছে এখানে প্রডিউসার। ঠিক আছে, বুঝতে পারলি? এইবার এই যে সাবজেক্টটা রয়েছে যেটা হচ্ছে আমাদের কস্টিং, এই সাবজেক্টের সম্পর্কে ফার্স্ট একটুখানি বুঝে নিই, ওয়ার্ডটাকে অ্যানালাইসিস করে যে কী বোঝাতে চাইছে এই ওয়ার্ডটা। কস্টিং বলতে বোঝায় একটা পদ্ধতি। কস্টিং বলতে বোঝায় একটা পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে একটা প্রোডাক্ট বা সার্ভিসের যে উৎপাদন ব্যয় সেটা নির্ধারণ করা যায়। অর্থাৎ আজকে একটা জিনিস তৈরি, যেরকম আমি যদি এক্সাম্পল হিসাবে জিৎ অ্যান্ড কোম্পানিটাকে ধরি, যাদের জুয়েলারি বিজনেস, তারা কি করে? র গোল্ড এটা ওটা কিনে নিয়ে আসে, তারপর সেই জিনিসটাকে প্রডিউস করার পর আলটিমেটলি যার অর্ডার আছে সেই কনজিউমারের কাছে ওটা বিক্রি করে দেয়। তো আজকে কত টাকায় বিক্রি করবে জিৎ অ্যান্ড কোম্পানির ওনার জিৎ কনজিউমারের কাছে, সেইটা যদি ওকে বার করতে হয় ও কি করবে? ফার্স্টে ও এটা দেখবে যে ও কত টাকার জিনিস কিনেছিল, গোল্ড কিনেছিল, তারপর লেবারকে কত টাকা দিতে হয়েছে সেটা মেকিং চার্জেস হিসাবে, আরও অন্যান্য আনুষাঙ্গিক যে সমস্ত খরচগুলো রয়েছে সেই সমস্ত খরচগুলো যোগ করতে হবে। যোগ করার পর তারপর ফাইনালি কী বার করতে হবে? যেই দ্রব্যটা তৈরি হলো তার উৎপাদন মূল্য। কথাটা বুঝতে পেরেছিস? আজকে যে জিৎ অ্যান্ড কোম্পানি যে জুয়েলারি বিজনেস, আজকে এই বিজনেসে তো প্রচুর ধরনের খরচ রয়েছে। আজকে সেই সমস্ত খরচগুলো কিভাবে রিকভারি করবে জিৎ? অবভিয়াসলি যেই প্রোডাক্টটা তৈরি করলো সেই প্রোডাক্টের মধ্যে সমস্ত খরচগুলোকে ঢুকিয়ে দেবে, তার সাথে নিজের প্রফিটটাকেও ঢুকিয়ে দেবে, তারপর সেখান থেকে সেল প্রাইস পাবে, সেটাকে বিক্রি করবে, বিক্রি করার মাধ্যমে অল কস্ট আর প্রফিট এটাকে রিকভারি করবে। এইভাবেই ও বিজনেসটাকে ক্যারি অন করবে, তাই তো? তাহলে আজকে একটা প্রোডাক্টের উৎপাদন মূল্য ডিটারমাইন করা বুঝে দেখ কতটা ইম্পর্টেন্ট। কারণ এই প্রোডাক্টের মাধ্যমেই কিন্তু সেই প্রোডাক্ট রিলেটেড বা বিজনেস রিলেটেড যত যা খরচ হয় সমস্ত খরচগুলোকে কিন্তু রিকভারি করা হয়। বুঝতে পেরেছিস? তাহলে এখানে উৎপাদন মূল্য নির্ধারণ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। ভুলভাল হয়ে গেলে কিন্তু বিজনেসের বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই কারণে যেই পদ্ধতির মাধ্যমে একটা প্রোডাক্ট তৈরির টোটাল কি খরচ হচ্ছে সেটা নির্ধারণ করা হয়, সেই পদ্ধতিটাকেই বলা হয় কস্টিং। বুঝতে পেরেছিস? আর মনে করে দেখ, আমরা এটা শিখেছিলাম যে আজকে কমার্স স্ট্রিমের মধ্যে যে সমস্ত সাবজেক্টসগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টস বলতে বোঝায় সেট অফ টেকনিক্স, এক একটা বিজনেসের এক একটা এরিয়ার প্রবলেমসগুলোকে রিজলভ করার জন্য, সলভ করার জন্য। তাহলে এই কস্ট সাবজেক্টটার মধ্যে আমরা বুঝতে পারছি সেই টেকনিক্সগুলো রয়েছে, যেই টেকনিক্সগুলো একটা বিজনেসের যে প্রোডাক্ট বা সার্ভিস যেটা তো সে তৈরি করছে সেটার উৎপাদন মূল্য বা উৎপাদন ব্যয়টা নির্ধারণ করতে হবে আমাদের এই টেকনিক্সগুলোকে অ্যাপ্লাই করে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তার মানে কস্টিং বলতে কি বোঝায়? কস্টিং বলতে বোঝায় সেই পদ্ধতিটা, যে পদ্ধতির মাধ্যমে আমরা একটি প্রোডাক্ট বা সার্ভিসের উৎপাদন ব্যয়টা আমরা নির্ধারণ করতে পারি।
বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আর কস্ট কাকে বলে? উৎপাদন ব্যয়। আজকে একটা জিনিস তৈরি করতে যে মেটেরিয়াল লাগছে, তাহলে মেটেরিয়াল, লেবার, আরও যা যা খরচ হয় সেই সমস্ত খরচগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলেই আমি কি পেয়ে যাব? কস্ট পেয়ে যাব সেই প্রোডাক্টের। বুঝতে পারলি? তার মানে কস্ট বলতে বোঝা একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে যা যা জিনিসগুলো লাগে, ঠিক আছে? আর এইখান থেকে যে টোটাল কস্টটা ডিটারমাইন করা, সেই যেই পদ্ধতিতে আমরা বার করব সেই পদ্ধতিটাকেই বলা হয় কস্টিং। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এই ডিসকাশনস থেকে এবার আমরা মুভ করি ডিরেক্টলি কস্ট শিটে। কস্ট শিটে তাহলে কস্ট শিট এইটা কি সেটা ফার্স্ট আমাদের জানার দরকার আছে, ঠিক আছে? তাহলে কস্ট শিট কি সেটা আমরা আরামসে বার করতে পারবো যদি এই টাইটেলটাকে বা টার্মটাকে যদি আমরা অ্যানালাইসিস করি। তাহলে এইখানে কি রয়েছে? কস্ট, আর এটা হচ্ছে শিট, দুটো ওয়ার্ড। কস্ট বলতে বোঝায় একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে যা যা খরচ হয়, ঠিক আছে? আর শিট বলতে বোঝায় একটা বিবরণী। শিট বলতে কি বোঝায়? একটা বিবরণী। তার মানে একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে বিভিন্ন যত ধরনের খরচ হয় সেই খরচগুলোকে যদি একটা সিস্টেমেটিক ওয়েতে তুই লিখিস এবং একখানা স্টেটমেন্ট যদি তুই তৈরি করিস তাহলে সেটাকে কি বলা হবে? কস্ট শিট বলা হবে। অর্থাৎ আজকে যদি জিতকে জিজ্ঞাসা করে, জিত একখানা সোনার আংটি তৈরি করতে গেলে তোর মোটামুটি কত টাকা খরচ পড়বে সেটা একটু আমায় বল, তখনও কী করবে? গোল্ডের প্রাইস এত, লেবার চার্জেস এত, এই চার্জেস এত, ওই চার্জেস এত, এরকমভাবে সুন্দর একটা বিবরণী তৈরি করবে। বিবরণী তৈরি করে তোকে দিয়ে দেবে, সেখান থেকে তুই বুঝতে পারবি তাহলে কোন বাবদ কত টাকার খরচ হচ্ছে একটা সোনার আংটি তৈরি করতে। বুঝতে পেরেছিস? তো এই যে বিবরণীটা, এই বিবরণীটা কি র্যান্ডামলি তৈরি করা যায় না, এটা একটা সিস্টেমেটিক ওয়েতে তৈরি করতে হয়, তাহলেই পুরো ব্যাপারটা কিন্তু রেগুলেট করা যাবে। তো তার মানে কস্ট শিট বলতে বোঝায় একটা টেকনিক যেটা সিস্টেমেটিক ওয়েতে দেখিয়ে দেয় একটা প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করতে গেলে বিভিন্ন কোন খাতে কত টাকা খরচ হচ্ছে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তার মানে কস্ট শিটের ডেফিনেশনসটা বুঝতে পারলি? তার মানে কস্ট শিট বলতে বোঝায় একটা পদ্ধতি, কারণ আমরা তো জানি যে প্রত্যেকটা যে সাবজেক্টসগুলো রয়েছে সেই সাবজেক্টসগুলোর মধ্যে কী রয়েছে? সেট অফ টেকনিক্স রয়েছে, যে টেকনিক্সগুলো একটা পার্টিকুলার ওই এরিয়ার প্রবলেমসগুলো সলভ করতে আমাদেরকে হেল্প করবে। তার মানে কস্ট শিট বলতে বোঝায় এমন একখানা টেকনিক যে টেকনিকটা একটা প্রোডাক্ট তৈরি করতে অর্থাৎ উৎপাদন মূল্য সেটা হেড ওয়াইজ অর্থাৎ কোন হেডে বা কোন বাবদ কত টাকা খরচ হচ্ছে সেই বাবদগুলোকে নিয়ে পুরো একটা স্টেটমেন্ট আকারে দেখিয়ে দেবে। বুঝতে পারলি? সেই পদ্ধতিটাকেই বলা হয় কস্ট শিট। কোনো রকম অসুবিধা আছে? এইবার এই কস্ট শিটের সুবিধা অসুবিধা এগুলো আমাদের একটু জানার দরকার আছে। দেখ, আজকে সুবিধা যদি আমি একটু ডিসকাস করে নিই তোদের সাথে, তারপর আমি বইটার থেকে দেখবো ডিরেক্টলি। কস্ট শিটের সুবিধা হচ্ছে আজকে যেরকম দেখবি টেন্ডার বেরোয়, অর্থাৎ ধর গভর্নমেন্টে কোনো একটা কাজ করাবে, সেই গভর্নমেন্ট যখন কাজটা করাতে চায় তার আগে বলে টেন্ডার তোমরা জমা দাও। অর্থাৎ গভর্নমেন্ট একটা কাজ করতে চায়, ধর এই রাস্তাগুলো নিল আর করাবে, এবার জিজ্ঞাসা করবে যে কে এই কাজটা করতে চাও আর এই কাজটা যে করতে চাও সে কতর মধ্যে কাজটা করবে সেটার একখানে এস্টিমেটে তুমি আমার কাছে জমা দাও। তখন প্রত্যেকেই কী করবে? এই এতটা রাস্তা তৈরি করতে বালি লাগবে, এত সিমেন্ট লাগবে, এত লেবার চার্জেস এত লাগবে, এরকমভাবে একটা প্রত্যেকে এস্টিমেট তৈরি করবে। এস্টিমেট তৈরি করে তারা গভর্নমেন্টের কাছে জমা দেবে। গভর্নমেন্ট কী করবে? সেই সমস্ত কোটেশনসগুলোকে, ওগুলোকে বলে কোটেশনস, ঠিক আছে? সেই সমস্ত কোটেশনসগুলোকে দেখবে, যেই কোটেশনসটা সবচেয়ে কম হবে সেই কোটেশনসটা সিলেক্ট করে পুরো টেন্ডারটা তাকেই দিয়ে দেবে। তো তার মানে একটা কাজ তৈরি করতে গেলে আগের থেকে মোটামুটি কত টাকা একটা খরচ হতে পারে সেটার যে একটা হিসেব করা, সেই হিসেবটা এই কস্ট শিটের মাধ্যমে দেওয়া যেতে পারে। বুঝতে পেরেছিস? এটা একটা সুবিধাজনক ব্যাপার। কোনো রকম অসুবিধা আছে? তাহলে এবার আমরা একটুখানি বইয়ের থেকে পড়ে নিই। তো দেখি কস্ট শিটের ডেফিনেশন। যে বিবরণীর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো সময়, কারণ একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা কস্ট শিট তৈরি করতে হবে, কোনো নির্দিষ্ট সময়ের উৎপাদন সংক্রান্ত যাবতীয় ব্যয় যত ধরনের খরচ হবে
যাবতীয় ব্যয় একত্রিত করে মোট উৎপাদন ব্যয় নির্ণয় করা হয় তাকে পরিব্যয়পত্র বলে বা কস্ট বলে। বুঝতে পেরেছিস? আরেকবার, যে বিবরণীর মাধ্যমে, তার জন্যই তো শিট বা স্টেটমেন্ট, যে বিবরণীর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো সময়ের উৎপাদন সংক্রান্ত যাবতীয় বা ব্যয় একত্রিত করে একটা জায়গায় এনে মোট উৎপাদন ব্যয় নির্ণয় করা হয় তাকেই পরিব্যয়পত্র বলে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? এরপর আমরা কি করব, এই যে কস্ট শিট আমরা তৈরি করব তার পেছনে কারণ কি, অর্থাৎ অবজেক্টিভস অফ কস্ট শিট, পরিব্যয়পত্রের উদ্দেশ্য। ফার্স্ট, অ্যাসারটেনমেন্ট অফ কস্ট। আজকে একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে মোটামুটি কত টাকা লাগতে পারে সেটা আগের থেকে তো ডিটারমাইন করতে পারবি কস্ট শিটটা তুই তৈরি করলে। তো সেটাই বলছে অ্যাসারটেনমেন্ট অফ কস্ট, অর্থাৎ ব্যয় নির্ধারণ। উৎপাদিত পণ্যের মোট ব্যয় এবং একক প্রতি ব্যয়ের জন্য ব্যয় জানার উদ্দেশ্যে যে পরিব্যয় প্রস্তুত করা হয়। মানে কি, ধর আজকে একটা রিং তৈরি করতে ও যদি হিসেবটা করে, সেই জায়গায় ও কী করলো, জিত কী করলো, 100খানা সোনার আংটি তৈরি করার জন্য কত টাকার কি খরচ হতে পারে উৎপাদন মূল্য বার করলো। এইবার লাস্টে গিয়ে কী করলো, যে 100টা তৈরি করতে যে টোটাল যে খরচটা সেটাকে ডিভাইড করে দিল 100টা আংটি দিয়ে, তাহলে এক একটা আংটিতে কত করে খরচ হবে সেটা বেরিয়ে আসবে। সেটাই বলেছে যে উৎপাদিত পণ্যের মোট ব্যয় টোটাল কস্ট আর একক প্রতি ব্যয় মানে এক একটা ইউনিটে তাহলে কত করে খরচ হচ্ছে, এই দুটো জিনিস বার করার ক্ষেত্রে কিন্তু কস্ট শিটটা আমাদেরকে সাহায্য করে। কোনো অসুবিধা? সেকেন্ড, বিক্রয় মূল্য নির্ধারণ, ফিক্সেশন অফ সেলিং প্রাইস। আজকে ধর জিত অ্যান্ড কোম্পানি নতুন কোনো একখানা প্রোডাক্ট লঞ্চ করছে মার্কেটে, সেই প্রোডাক্টের সেল প্রাইসটা কী হবে, সেই সেল প্রাইসটা যদি ফিক্সড করতে যায় তাহলে আগে জিতকে জানতে হবে যে আমি এই প্রোডাক্টে এক একটা ইউনিট তৈরি করতে আমার টোটাল কত টাকা খরচ পড়ছে সেটা বার করতে হবে। তো সেটা যদি বার করতে হয় তখন ও কী করবে, প্রোডাকশানস করে করে দেখতে যাবে না, ও আগে থেকে একটা এস্টিমেট তৈরি করবে যে একটা প্রোডাক্ট তৈরি করতে মোটামুটি এইটা এত লাগতে পারে, ওটা এত টাকা লাগতে পারে, তো মোটামুটি এত টাকার একটা লাগতে পারে একটা প্রোডাক্ট তৈরি করার পেছনে। তারপর সেটার সাথে ও কী করলো, নিজের প্রফিটটাকে যোগ করে দিল, যোগ করে কী করলো, সেটা সেল প্রাইসটা বার করে দিল। বুঝতে পেরেছিস? তাহলে এটা বুঝতে পারলি ফিক্সেশন অফ সেলিং প্রাইস। তাও তো মোটামুটি ও যদি টোটাল কস্টটা বার করতে পারে সেটার সাথে প্রফিটটাকে যোগ করে দেবে, সেখান থেকেও বার করে ফেলতে পারবে যে সেলিং প্রাইসটা কত হতে পারে এই প্রোডাক্টটার। নেক্সট, ব্যয় নিয়ন্ত্রণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, কস্ট কন্ট্রোল। এটার মানেটা কি? এটার মানেটা হলো যে দেখ আগের থেকে, ধর আমি যদি এক্সাম্পলটা দিয়ে দিই, যে জিত একটা রিং তৈরি করতে চায়, করতে চায় তো মেটেরিয়ালের মোটামুটি 1000 টাকা লাগবে, লেবারের লাগবে 300 টাকা, এরকমভাবেও একটা এস্টিমেট আগের থেকেই করে নিয়েছে। এতে কি হবে, পরবর্তীকালে যখন কাজটা হবে তখন ওরা কন্ট্রোল করতে পারবে। ধর কেউ একজন এসে বললো যে মেটেরিয়ালের পেছনে লেগে গেল 1500 টাকা, সাথে সাথে ও কি করবে, 1500 টাকা কীভাবে লাগলো, মোটামুটি এটা তো 1000 টাকার মতন লাগতে পারে, 1500 টাকাটা কীভাবে লাগলো। তো সেই জায়গাটায় যদি কোনো রকম একটা কারচুপির ব্যাপার থাকে সেই জিনিসটা কিন্তু সহজেই ও ধরতে পারবে। আর আরেকটা কি, যে আজকে ধর লেবারের পেছনে যেটাও হিসেব টিসেব করে একটা ধরেছিল যে 300 টাকার মতন লাগবে, সেখানে অ্যাকচুয়ালি লেগে যাচ্ছে কত, এসে বললো না আমার তো 600 টাকা লাগবে, তখন ও বলবে কীভাবে, 300 টাকার বেশি তো, খুব বেশি হলে 350 400, 600 টাকা তো লাগা উচিত না। তার মানে একটা জিনিস তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের খরচগুলো, সেই খরচগুলোকে কিন্তু পরবর্তীকালে যখন নাকি ও তৈরি করবে তখন কিন্তু সেগুলোকে ও কন্ট্রোল করতে পারবে, কোনটা বেশি লাগছে, কোনটার পেছনে কম লাগছে, এই ধরনের ব্যাপারগুলো। বুঝতে পারছিস কস্ট কন্ট্রোলটা, ব্যয় নিয়ন্ত্রণটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। নেক্সট, দরপত্র মূল্য অর্থাৎ প্রাইস কোটেশনস। ওই যেটা বললাম টেন্ডারের ক্ষেত্রে কোনো একজন কন্ট্রাক্টর যদি এই কাজটা করতে মোটামুটি কত টাকাও চার্জ করতে পারে, সেটা যদি ও কস্ট শিটের মাধ্যমে তৈরি করে তাহলে ও বার করতে পারবে যে মোটামুটি কতটা চার্জ করবে, তো সেটাকে বলা হয় প্রাইস কোটেশন। তার মানে প্রাইস কোটেশনস তৈরি করার ক্ষেত্রেও কিন্তু কস্ট শিটটা মারাত্মক রকমভাবে কাজে লাগে। বুঝতে পারলি? নেক্সট, বাজেট প্রস্তুত, প্রিপারেশনস অফ বাজেট। মানেটা কি, যে কোনো একটা কাজ আমি পরের মাসে করব, বা ধর সরস্বতী পুজোটা করতে গেলেও তো আমাদেরকে ফার্স্ট একটা বাজেট তৈরি করে নিতে হয়, যে ফুল বাবদ এত, ফল বাবদ এত, তো সেটাও একটা কস্ট শিটই, যে একটা পার্টিকুলার উদ্দেশ্য পূরণ করতে হবে, দ্যাট ইজ আমাকে কি করতে হবে, পুজোটাকে কমপ্লিট করতে হবে সুন্দর মতন, তাহলে সেটা করতে গেলে মোটামুটি কতটা নিয়ে আমাকে নামতে হবে, এত টাকা মতো আমাকে পকেটে রাখতে হবে পুজোটা করতে গেলে, তো সেটাই হচ্ছে কি প্রিপারেশনস অফ বাজেট। তার মানে আজকে কস্ট শিট এত ধরনের বেনিফিটস একটা বিজনেসম্যানকে দিয়ে থাকে।
কোনো রকম অসুবিধা আছে? বুঝতে পেরেছিস? এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কস্ট শিট থাকলে কী ধরনের সুবিধা একটা বিজনেসম্যান পেয়ে থাকে সেটা দেখব। ফার্স্ট হচ্ছে ব্যয় নির্ধারণ করতে পারে, দ্যাট ইজ কস্ট ডিটারমাইন করতে পারে। সেকেন্ড হচ্ছে কস্ট কন্ট্রোল করতে পারে, যেটা বললাম আগে থেকে যদি একটা হিসেব করে রাখিস, যেমন ধর সরস্বতী পুজোর জন্য হিসেব করে রেখেছিস যে ফুলের পেছনে লাগবে 500 টাকা, এবার তুই যাকে দায়িত্বটা দিয়েছিস সে চাইছে 700 টাকা, তার মানে কিছু একটা গন্ডগোল করছে সে। আর আজকে যদি তুই কস্টটাকে নিয়ন্ত্রণ করতে না পারিস তাহলে তোর বিজনেসে হিউজ কস্ট লেগে যাবে, তোর বিজনেসে লস হয়ে যাবে। তাহলে এই কারণে কস্ট কন্ট্রোল কিন্তু একটা বিজনেসের পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক। বুঝতে পেরেছিস? এই জন্য কস্ট কন্ট্রোলটা তুই কীভাবে করতে পারবি, যদি কস্ট শিটটা তৈরি করিস তাহলে করতে পারবি। 3, আজকে ফিক্সেশন অফ প্রোডাকশনস পলিসি। আজকে যখন তুই প্রোডাকশনসটা করতে যাবি সেই প্রোডাকশনস করার ক্ষেত্রে একটা বিজনেস কীভাবে করবে, ঠিক আছে, সেই পলিসি ফর্মুলেশনসের ক্ষেত্রে বা সেই পলিসি তৈরি করার সময় কিন্তু কস্ট শিটটা সাহায্য করে। পয়েন্ট একটুখানি পড়ে নিই। এই বিবরণী উৎপাদনকারীদের ব্যয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে থাকে এবং প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট উপযোগী উৎপাদন নীতি স্থির করতে সাহায্য করে। মানেটা হচ্ছে, দেখ আজকে একটা প্রোডাকশন, এই প্রোডাকশনসটা দুভাবে হতে পারে, একটা লেবারকে কাজে লাগিয়ে হতে পারে, আবার মেশিনারিজকে কাজে লাগিয়ে হতে পারে। তো আজকে একখানা প্রোডাকশনস ইউনিট প্রোডাকশনসটা কীভাবে করবে, লেবার ইন্টেন্সিভের মাধ্যমে। লেবার ইন্টেন্সিভ কথাটার মানে হচ্ছে মানুষজনকে কাজে লাগিয়ে প্রোডাকশনসটা করবে, নাকি ক্যাপিটাল ইন্টেন্সিভের মাধ্যমে। ক্যাপিটাল ইন্টেন্সিভ মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট অর্থাৎ মেশিনারিকে কাজে লাগিয়ে প্রোডাকশনসটা করবে। তো এই ধরনের ডিসিশনসগুলো কিন্তু কোম্পানি নিতে পারে এই কস্ট শিটের ওপর বেস করে। বুঝতে পেরেছিস? 4, বিক্রয় মূল্য নির্ধারণ, ফিক্সেশন অফ সেলিং প্রাইস। সেলিং প্রাইসটাও কিন্তু কস্ট শিটের ওপর বেস করে কিন্তু ডিটারমাইন করা যায়। নেক্সট, কস্ট রিডাকশন। কস্ট কন্ট্রোল আর কস্ট রিডাকশনসের মধ্যে একটা ডিফারেন্স আছে। কস্ট কন্ট্রোল কি? কস্ট কন্ট্রোল হচ্ছে যে তুমি আগের থেকে যে হিসেবটা করে রেখেছো, পরবর্তীকালে যখন অ্যাকচুয়ালি সেই সমস্ত খরচগুলো হচ্ছে তখন আগে যে হিসেবটা করে রেখেছো নিজের মতন করে সেটার সাথে তুলনা করে দেখা যে কোন জায়গাটায় বেশি লাগছে কোন জায়গাটায় কম লাগছে, সেই জিনিসটার থেকে যেটা করা হয় কস্টটাকে বাঁচানো হয় সেটাকে বলা হয় কস্ট কন্ট্রোল। আর কস্ট রিডাকশনস কথাটার মানে হচ্ছে যে তুই এতদিন পর্যন্ত একটা পুরনো মেশিনারি দিয়ে প্রোডাকশনসটা করতি, তুই চিন্তাভাবনা করলে কি পুরনো মেশিনের প্রচুর বেশি র মেটেরিয়াল লাগে, অনেক র মেটেরিয়াল নষ্ট হয়ে যায়। তুই চিন্তাভাবনা করলে একটা তাহলে কাজ করি, পুরনো মেশিনারিটাকে চেঞ্জ করে নতুন একখানা অ্যাডভান্স মেশিনারি কিনে নিয়ে আসি। তাতে কি হবে? র মেটেরিয়াল কম নষ্ট হবে, প্রোডাকশনস অনেক বেশি হতে পারবে। কথাটা বুঝতে পারলি? তো যার ফলে এইটা হওয়ার ফলে না একটা বিজনেসের টোটাল কস্ট প্রচুর পরিমাণে কমে যায়, তখন সেই ধরনের সিচুয়েশনসটাকে বলা হয় কস্ট রিডাকশন। রিডিউস করার কথাটার মানে হচ্ছে কমে যাওয়া, কস্ট রিডাকশনস মানে হচ্ছে কস্ট কমে যায়। বুঝতে পারলি? কোটেশন প্রাইস ডিটারমিনেশন, অর্থাৎ কোনো একটা কাজ করতে গেলে যে কোটেশনসটা তৈরি করতে হয় যেটার ওপর বেস করে তুই পরবর্তীকালে কাজ পাবি কি পাবি না সেটা ডিটারমাইন্ড হবে, সেই কোটেশন প্রাইসটা ডিটারমাইন করতে গেলে কস্ট শিটটা সাহায্য করে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আরেকটা কি? প্রিপারেশনস অফ বাজেট। বাজেট কথাটার মানে কি? কোনো একটা কাজ করতে গেলে আগের থেকে যে ক্যালকুলেশনসটা করে নেওয়া হয় যে এই কাজটা করতে গেলে এই বাবদ এত লাগবে ওই বাবদ এত লাগবে, আগে থেকে যে হিসেবটা করে নেওয়া হয় সেটাকে বলা হয় বাজেট। তো তার মানে কস্ট শিটটাও তো একটা বাজেটের মতনই, যেরকমভাবে ধর ওই সরস্বতী পুজোর ওটাকে আমরা কী বলি, যেমন দুর্গা পুজোর বাজেট হয় সেরকম সরস্বতী পুজোরও বাজেট হয়। তো সরস্বতী পুজোর বাজেটটা তো ওই কস্ট শিটের মতনই, যে এই বাবদ এত, ফল বাবদ এত, ফুল বাবদ এত, ঠাকুর বাবদ এত, পুরোহিত বাবদ এত। বুঝতে পারছিস? কোনো রকম অসুবিধা আছে কস্ট শিটের সুবিধার মধ্যে? তাহলে আমরা কি করলাম, কস্ট শিটের ডেফিনেশনস বুঝলাম, কস্ট শিটের উদ্দেশ্য কি সেটা বুঝলাম, আর কস্ট শিটের কী সুবিধা সেটা আমরা বুঝলাম। এবার কস্ট শিটটা আমরা কীভাবে তৈরি করব সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? এইবার আমরা একটা গল্প বলবো এবং গল্পের সাথে সাথে এগোবো। যার কাছে গল্পটা যতটা ক্লিয়ার বা যে জিনিসটা এখন আমি এখানে বোঝাবো, যার কাছে এটা যতটা ক্লিয়ার তার কাছে কস্ট শিট ততটাই ক্লিয়ার। ঠিক আছে? না তো কস্ট শিট আমাদের কী করতে হবে? মুখস্থ করতে হবে। আর আমাদের পক্ষে কস্ট শিট মুখস্থ করা সম্ভব নয়। ঠিক আছে? আমরা করবো না মুখস্থ, আমরা লজিক্যালি বুঝবো। তার মানে এখানে স্টোরিটা আমরা বুঝি। এইটা হচ্ছে জিৎ অ্যান্ড কোম্পানির ফ্যাক্টরি, যেখানে আলটিমেটলি প্রোডাকশনসটা হয়। বুঝতে পারলি?
এইটা হচ্ছে জিতের ফ্যাক্টরি, যেখানেও প্রোডাকশনসটা করে। এইবার প্রোডাকশনস করার আগে কি করতে হবে, ওকে র মেটেরিয়াল কিনতে হবে। তো এইখান থেকে র মেটেরিয়াল কিনলো, র মেটেরিয়ালটা কিনে গাড়ি নিয়ে সেই র মেটেরিয়ালটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। র মেটেরিয়ালটা নিয়ে কোথার দিকে যাচ্ছে, ফ্যাক্টরির দিকে যাচ্ছে, বুঝতে পারলি। এইবার এই র মেটেরিয়ালটা যখন এখানে নিয়ে যাবে তখনই প্রোডাকশনসটা হবে। এবার দেখ কীভাবে কস্টটা লাগা স্টার্ট হচ্ছে, অর্থাৎ প্রোডাকশনস প্রসেসটা কোনখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে স্টার্ট হচ্ছে না। আজকে যদি র মেটেরিয়ালটাই জিৎ অ্যান্ড কোম্পানি না কেনে তাহলে প্রোডাকশনসটা হবে কোত্থেকে, বুঝতে পেরেছিস। তাই এখান থেকে কিন্তু প্রোডাকশনসের ব্যাপারটা স্টার্ট হচ্ছে। তাহলে এইখানে একটা আসবে পারচেজ অফ র মেটেরিয়াল, এখানে র মেটেরিয়ালটা কিনছে, ঠিক আছে। তারপর যখন গাড়িটা করে সেটা নিয়ে যাচ্ছে তখন এটাকে কি বলা হবে, ক্যারেজ ইনওয়ার্ড, অর্থাৎ গাড়ি ভাড়া লাগলো। আজকে এই যে গাড়ি ভাড়াটা লাগলো সেই গাড়ি ভাড়াটা কী করবে, আলটিমেটলি প্রোডাক্ট কস্টের মধ্যে ঢুকিয়ে দেবে। তার মানে আমরা দেখব কোথার থেকে প্রোডাকশন প্রসেসটা স্টার্ট হচ্ছে আর কস্টটা কোনখানে লাগা স্টার্ট হচ্ছে, কারণ এগুলো সমস্ত কিছু আলটিমেটলি প্রোডাক্ট কস্টের মধ্যে ঢুকে যাবে, বুঝতে পেরেছিস। তাহলে এখানে হচ্ছে পারচেজ অফ র মেটেরিয়াল হলো, তারপর সেটাকে নিয়ে যাওয়ার জন্য ক্যারেজ ইনওয়ার্ড হলো, বুঝতে পারলি। তারপর মালটাকে নিয়ে যাওয়া হলো কোথায়, ফ্যাক্টরিতে, বুঝতে পারলি। ফ্যাক্টরির দুটো অংশ, এই যে পার্টটা, এই পার্টটার মধ্যে প্রোডাকশন অ্যাক্টিভিটিটা হয়, এর মধ্যে প্রোডাকশন অ্যাক্টিভিটিটা হয়, অর্থাৎ প্রোডাকশন রিলেটেড যাবতীয় যা কাজ এই পার্টের মধ্যে হয় ফ্যাক্টরির, ঠিক আছে। আর আরেকটা পার্টের মধ্যে কোনগুলি হয়, ওই যে ধর প্যাকিং করা, প্লাস্টিকের মধ্যে ঢোকানো, কার্টুনের মধ্যে ঢোকানো, এগুলো তো করতে হবে। তো এইটার মধ্যে আদার দেন প্রোডাকশন অ্যাক্টিভিটি হয়, মানে ওই প্যাকিং ট্যাকিংগুলো হয়। কোনো রকম অসুবিধা আছে, কারণ এগুলো তো হবেই, কারণ একটা জায়গাতে জিতের সোনার আংটি তৈরি হবে আর আরেকটা জায়গাতে সেগুলোকে কি করা হবে, সেগুলোকে ওই বক্সের মধ্যে ঢোকানো হবে, তাই তো, ট্যাগিং লাগানো হবে, যেটা এত দাম অত দাম। তো এইটাও তো ফ্যাক্টরির মধ্যেই হচ্ছে। এইবার এই পয়েন্টে দেখবি কোন কোন খরচগুলো লাগছে। আজকে যখন প্রোডাকশনস অ্যাক্টিভিটি হবে তাহলে কি লাগবে, এই জায়গাটায় র মেটেরিয়াল লাগবে, তাই তো। তারপর তোর লাগবে লেবার, তাই তো। তারপর এছাড়াও আরও অন্যান্য খরচ লাগবে, যেগুলোকে আমি বলে দিচ্ছি এক্সপেন্সেস। তার মানে এই খরচগুলি ফ্যাক্টরির এই পার্টে লাগবে, বুঝতে পারলি। এইটাকে বলা, এই পার্টে যে সমস্ত খরচগুলো লাগে সেগুলোকে বলা হয় ডিরেক্ট এক্সপেন্সেস। কি বলা হয় এগুলোকে, ডিরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে। আর বাদ বাকি যত খরচ হবে সেগুলোকে বলা হবে ইনডিরেক্ট এক্সপেন্সেস। তো এইবার তাহলে ডিরেক্ট এক্সপেন্স কোনগুলো, ইনডিরেক্ট এক্সপেন্স কোনগুলো, সেগুলো আমায় বুঝতে হবে। এবার আমরা ডিরেক্ট এক্সপেন্স আর ইনডিরেক্ট এক্সপেন্স এইগুলো বুঝবো। ডিরেক্ট এক্সপেন্স কোনগুলো আর ইনডিরেক্ট এক্সপেন্স কোনগুলো। আমি এখানে প্রোডাক্ট হিসেবে ধরে নিই, যেটা আমি সবাইকেই এই এক্সাম্পলটা দিই, এখানে আমি ধরে নিই টি শার্ট, মানে জিৎ অ্যান্ড কোম্পানি কী তৈরি করে, টি শার্ট। আমি রিংটা সরিয়ে দিলাম, টি শার্টটাকে রাখলাম। এইবার এই টি শার্ট তৈরি করতে গেলে অনেক ধরনের এক্সপেন্স হবে, তার মধ্যে কোনগুলো ডিরেক্ট আর কোনগুলো ইনডিরেক্ট সেগুলো আমায় বার করতে হবে। ডিরেক্ট হচ্ছে সেই এক্সপেন্সেসগুলো যেগুলো ফিনিশ গুডসের মধ্যে, ফিনিশ গুডস কাকে বলে, যে জিনিসটা পুরো রকমভাবে তৈরি হয়ে গেছে সেইটার মধ্যে থেকে আইডেন্টিফিয়েবল, অর্থাৎ ক্লিয়ারলি তুই ফিনিশ গুডসের মধ্যে সেই ধরনের খরচগুলোকে তুই আইডেন্টিফাই করতে পারবি, সেই সমস্ত খরচগুলোকে বলা হবে ডিরেক্ট এক্সপেন্সেস। আর যে সমস্ত খরচগুলোকে তুই ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবি না ফিনিশ গুডসের মধ্যে, সেই সমস্ত খরচগুলোকে বলা হবে ইনডিরেক্ট এক্সপেন্সেস।
বুঝতে পেরেছিস? এইটা আমরা বুঝলাম। এইবার তার মানে এইটা হচ্ছে ক্লিয়ারলি আইডেন্টিফিয়েবল ইন দ্য ফিনিশ গুডস। তার মানে ফিনিশ গুডসের মধ্যে যেগুলি ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যায় সেই সমস্ত খরচগুলোকে বলা হবে ডিরেক্ট এক্সপেন্স। আর এইটা হচ্ছে নট আইডেন্টিফাইবল, ঠিক আছে, সেগুলোকে বলা হবে কি ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এবার এইটা যেহেতু আমরা বুঝলাম, বোঝার পর আরেকটা জিনিস বলে রাখা উচিত, যেহেতু নাকি একটা ওয়ার্ড আমি এখানে ইউজ করেছিলাম, যে ফিনিশ গুডসের মধ্যে যেই সমস্ত এক্সপেন্সেসগুলো ক্লিয়ারলি আইডেন্টিফাইবল সেগুলোকে বলবো আমরা ডিরেক্ট, আর যেগুলো ক্লিয়ারলি আইডেন্টিফাইবল না সেগুলোকে আমরা বলবো ইনডিরেক্ট। তাহলে ফিনিশ গুডস এইটা আবার কী জিনিস সেটা আমাদের একটুখানি জানার দরকার আছে। এইখানে যে টি শার্ট যেটা গুডস বিজনেসের, এই গুডসের অনেকগুলো স্টেজেস হয়। সেই স্টেজেসগুলো কি কি? একটা হচ্ছে র মেটেরিয়াল স্টেজ, অর্থাৎ যখন নাকি বিন্দু মাত্র যে মেন প্রোডাক্ট অর্থাৎ টি শার্ট এখনও তৈরি হয়নি, শুধুমাত্র র মেটেরিয়ালটা নিয়ে এসছে, কি কটনগুলো নিয়ে এসছে, সুতো নিয়ে এসছে, ঠিক আছে, ওই ধরনের জিনিসগুলো শুধুমাত্র আনা হয়েছে, কোনো রকম এখনও প্রোডাকশানস করাই শুরু করা হয়নি। তার মানে এটার ক্ষেত্রে আমি বলতেই পারি যে ডিগ্রি অফ কমপ্লিশন মানে কি, সোজা বাংলা ভাষায় কতটা কাজ হয়েছে। তো যখন র মেটেরিয়াল স্টেজে থাকে তখন কি কোনো রকম কাজ হয়? কিচ্ছু কাজ এখনো পর্যন্ত হয়নি। তার মানে ডিগ্রি অফ কমপ্লিশন এই ক্ষেত্রে কত হবে? 0%। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ঠিক এইটার পর কি হবে? র মেটেরিয়ালটাকে নিয়ে কাজ করা স্টার্ট হবে। তার মানে এমন একটা পর্যায় যেখানে নাকি প্রোডাকশন অর্থাৎ ডিগ্রি অফ কমপ্লিশন 0%-এর বেশি কিন্তু 100%-এর কম, মানে কাজটা এখনও চলছে। এইটাকে বলা হবে ওয়ার্ক ইন প্রোগ্রেস। বুঝতে পেরেছিস? এটাকে বলা হবে ওয়ার্ক ইন প্রোগ্রেস, অর্থাৎ কাজ চলছে। তাহলে এইটার ক্ষেত্রে ডিগ্রি অফ কমপ্লিশন কত হবে? গ্রেটার দ্যান 0% বাট লেস দ্যান 100%। কারণ 100% হয়ে গেলে তো পুরো ফিনিশ গুডসই হয়ে গেল, আর 0% মানে তো হচ্ছে কি র মেটেরিয়াল স্টেজ। কথাটা বুঝতে পেরেছিস? তার মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হচ্ছে যেটা ডিগ্রি অফ কমপ্লিশন 0%-এর বেশি আর 100%-এর কম। আর এক্স্যাক্টলি র মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে, তার মানে র মেটেরিয়ালটা তুই প্রসেস করা শুরু করে দিয়েছিস। তো তার মানে টি শার্টের কিছুটা পার্ট তো হাতা তো তৈরি হয়ে গেছে, তার মানে এইটার যে ডিগ্রি অফ কমপ্লিশন হবে সেটা 0%-এর বেশি হবে, কিন্তু এখনও পর্যন্ত পুরো টি শার্টটা তৈরি হয়নি, যার জন্য এটা 100%-এর কম হবে। তাই ওয়ার্ক ইন প্রোগ্রেসের ডিগ্রি অফ কমপ্লিশনস কি 0%-এর বেশি 100%-এর কম। ঠিক এর পরের যে স্টেজটা সেটা কি? ফিনিশ গুডস। যে ফিনিশ গুডসের ডিগ্রি অফ কমপ্লিশনস কত হবে? 100%। কোনো রকম অসুবিধা আছে? বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার একটা কথা তোদের আমি বলি, একটু এখানে জেনে রাখ। তার মানে আমরা এটা বুঝলাম যে মালটা তৈরি করতে হবে সেই যে গুডস, সে অনেকগুলো স্টেজ দিয়ে আলটিমেটলি পাস হয়। ফার্স্ট স্টেজ হচ্ছে কি র মেটেরিয়াল স্টেজ, সেকেন্ড হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস স্টেজ, আর থার্ড স্টেজ হচ্ছে ফিনিশ গুড স্টেজ। ঠিক আছে, বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? এইবার আমায় একটা কথা বল, সেটা হচ্ছে তুই যেই র মেটেরিয়ালটা কিনে নিয়ে আসবি সেই র মেটেরিয়ালটা যে সেই বছরের প্রোডাকশনসেই পুরোপুরো লেগে যাবে তার কোনো মানে আছে? ধর তুই 100 কেজি কটন তুই কিনে নিয়ে আসলি, তো 100 কেজি কটনই যে তোর প্রোডাকশনসে লাগবে তার কোনো মানে নেই। হয়তো এর মধ্যে লাগলো কত? 90 কেজিস, 90 কেজি তুই কনজিউম করলি, কনজিউম মানে কি কাজে লাগালি, আর বাদ বাকি এখনও ক্লোজিং স্টকে কত পড়ে থাকবে? 10 কেজি। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা? যেটা পরের বছরের জন্য কি হয়ে যাবে? ওপেনিং স্টক। বুঝতে পেরেছিস?
তার মানে আমরা দেখতে পেলাম যেটা এই পিরিয়ডের ক্লোজিং স্টক সেটা পরের পিরিয়ডের ওপেনিং স্টক। তার মানে এই যে ফার্স্ট স্টেজ অর্থাৎ র মেটেরিয়াল স্টেজ, এই স্টেজে কি থাকবে? এই স্টেজে থাকবে ওপেনিং স্টক, যেটা বছরের শুরুতে থেকে যাবে বা আছে। আবার এই পিরিয়ডটা যখন শেষ হবে তারপরেও কিছু পড়ে থাকতে পারে, যেটাকে আমরা কি বলবো? ক্লোজিং স্টক। বুঝতে পেরেছিস? তার মানে এই যে র মেটেরিয়াল স্টেজ, সেই র মেটেরিয়াল স্টেজেরও আবার কি থাকবে? ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক থাকবে। কোনো অসুবিধা আছে? যেটা যে জিজ্ঞাসা করলো, দাদা যদি 100 কেজি আমি কিনলাম, সেটা যদি পুরোটাই লেগে গেল তাহলে তো ক্লোজিং স্টক থাকবে না। হ্যাঁ, থাকবে না। কিন্তু আজকে যে কোনো বিজনেসম্যান মনে মনে ভাবে আগে থেকে কিছু এক্সট্রা এনে রাখি, যদি প্রোডাকশনসের শর্টেজ হয়ে যায়। তো যার ফলে ইন জেনারেল কেস মোটামুটি ক্লোজিং স্টক কিছুটা হলেও থেকে যায়, আর যদি না থাকে না থাকবে। এই কারণে আমরা দেখলাম যে প্রথম যে স্টেজটা আছে সেই স্টেজের ওপেনিং স্টক অফ আর এম, দ্যাট ইজ র মেটেরিয়াল, আর একটা হচ্ছে ক্লোজিং স্টক অফ আর এম। বুঝতে পারছিস? থাকবে।